আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব ইরানের আরাক পরমাণু কেন্দ্রে হামলা চালাল ইসরায়েল। জানিয়ে দিব ইসরায়েল হুমকি নয়, ইরানের পক্ষে সংঘাতে জড়াবে না পাকিস্তান। এরপর রয়েছে বাইবেল থেকে ইরানে হামলার নাম রেখেছে ইসরায়েল। সর্বশেষ থাকছে ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের বাড়তি সেনা, মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানের আরাক পরমাণু কেন্দ্রে হামলা চালাল ইসরায়েল। ইরানের আরাক পরমাণু কেন্দ্রে হামলা চালাল ইসরায়েল। আরাক হেভি ওয়াটার রিঅ্যাক্টরে ভারী পানির চুল্লি হামলা চালিয়েছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার আগেই কেন্দ্রটি খালি করে ফেলা হয়, যে কারণে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কোনো ঝুঁকি নেই। হামলার কয়েক ঘন্টা আগে চুল্লিটির আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। সামাজিক মাধ্যম এক্সে আরাক হেভি ওয়াটার রিঅ্যাক্টরের স্যাটেলাইট চিত্র প্রকাশ করে সেখান থেকে লোকজনকে সরে যেতে বলা হয়। আরাক রিঅ্যাক্টরটি ইরানের দক্ষিণ পশ্চিমে তেহরান থেকে প্রায় 250 কিলোমিটার দূরে অবস্থিত। এটি হেভি ওয়াটার প্রযুক্তির রিঅ্যাক্টর, যা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্লুটোনিয়াম তৈরি করতে পারে। প্লুটোনিয়াম আবার পারমাণবিক অস্ত্র তৈরির কাঁচামাল হিসেবেও ব্যবহৃত হতে পারে। এ কারণে রিঅ্যাক্টরটি আন্তর্জাতিকভাবে সবসময় উচ্চ নজরদারির আওতায় থাকে। 2015 সালে বিশ্বশক্তিগুলোর সঙ্গে ইরানের যে পরমাণু চুক্তি হয়েছিল, তার আওতায় আরাক রিঅ্যাক্টরটি পুনর্নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল। তবে শর্ত দেওয়া হয়, সীমিত মাত্রায় প্লুটোনিয়াম তৈরি করতে পারবে। যুক্তরাষ্ট্র চুক্তিটি থেকে সরে যাওয়ার পর ব্রিটেন এর পুনর্গঠনের দায়িত্ব নেয়। 2019 সালে ইরান এর সেকেন্ডারি সার্কিট চালু করলেও তখন তা চুক্তি লঙ্ঘন বলে গণ্য হয়নি। তবে ইরানের আরোপিত কিছু সীমাবদ্ধতার কারণে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএ জানিয়েছে, তারা আর ইরানের হেভি ওয়াটার উৎপাদনের ও পর্যাপ্ত নজরদারি রাখতে পারছে না। প্লুটোনিয়াম আবার পারমাণবিক অস্ত্র তৈরির কাঁচামাল হিসেবেও ব্যবহৃত হতে পারে। এ কারণে রিঅ্যাক্টরটি আন্তর্জাতিকভাবে সবসময় উচ্চ নজরদারির আওতায় থাকে। এর ফলে আরাক রিঅ্যাক্টরের বর্তমান উৎপাদন ও মজুতের নির্ভরযোগ্য তথ্য তাদের হাতে নেই। এমন পরিস্থিতিতে ইসরায়েল যদি রিঅ্যাক্টরটিতে হামলা চালায়, তবে তা শুধু ইরানের নিরাপত্তা নয়, বরং গোটা অঞ্চলের জন্যই পারমাণবিক বিপদের আশঙ্কা তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন পর্যবেক্ষকেরা। ইসরায়েল হুমকি নয়, ইরানের পক্ষে সংঘাতে জড়াবে না পাকিস্তান। ইরান ইসরায়েল সংঘাতে কোনো পক্ষ নেবে না পাকিস্তান এবং দেশটির এই সংঘাতে জড়ানোর কোনো সম্ভাবনা নেই, এমনটাই জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সম্প্রতি সৌদি আরবের সংবাদ মাধ্যম আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। খাজা আসিফ বলেন, গত 13 জুন ইরানে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন শুরুর পর ইসলামাবাদ ও তেহরানের মধ্যে নতুন কোনো সামরিক সহযোগিতা হয়নি। এছাড়া ইরান ইসরায়েল চলমান সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গেও তাদের কোনো আলাপ হয়নি বলে জানিয়েছেন তিনি। আসিফ জানান, পাকিস্তান ও ইরানের মধ্যে সীমান্ত সংশ্লিষ্ট নিরাপত্তা সহযোগিতা নিয়মিতই চলে, বিশেষ করে সন্ত্রাস বিরোধী অভিযান নিয়ে। তবে ইসরায়েলের হামলার পর নতুন করে কোনো যৌথ সামরিক কর্মকাণ্ড শুরু হয়নি। প্রতিবেশী ইরান যখন ইসরায়েলকে পাল্টা হামলায় জবাব দিচ্ছে, তখন এই উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় উদ্বিগ্ন পুরো অঞ্চল। বিশেষজ্ঞদের আশঙ্কা, সরাসরি সংঘাতে রূপ নিলে এই যুদ্ধ শুধু ইরান ইসরায়েল সীমিত থাকবে না, বরং ছড়িয়ে পড়বে গোটা অঞ্চলে, বিপন্ন করবে বিশ্বব্যাপী তেল সরবরাহ ও মধ্যপ্রাচ্যের ভঙ্গুর স্থিতিশীলতা। খাজা আসিফ বলেন, গত 5 দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যপ্রাচ্যের এই সংকট নিয়ে নির্দিষ্ট কোনো আলোচনা না হলেও আমরা সব সময় ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ রাখছি। তিনি বলেন, শান্তির পক্ষে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছি আমরা। কিভাবে এই সংঘাতের ছড়িয়ে পড়া রোধ করা যায় তা নিয়ে চীন, মুসলিম বিশ্ব এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আমরা আলোচনা করছি। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু অতীতে ইরান ও পাকিস্তানকে উগ্র ইসলামপন্থী রাষ্ট্র বলে আখ্যা দিয়েছিলেন। এ প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী আসিফ বলেন, এই মুহূর্তে আমরা ইসরায়েলকে পাকিস্তানের জন্য সরাসরি হুমকি হিসেবে দেখছি না। ভবিষ্যৎ অনিশ্চিত, তবে এখনই এমন আশঙ্কা করছি না। এ সময় তিনি ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েল একটি আধিপত্যবাদী রাষ্ট্র, যার গাজা এবং ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ড পুরো অঞ্চলকে বিপদের মুখে ফেলেছে। ইসরায়েলের হামলার পর পাকিস্তান পারমাণবিক স্থাপনাগুলোর কাছে যুদ্ধবিমান মোতায়েন করেছে কিনা
এমন প্রশ্নের জবাবে খাজা আসিফ সরাসরি কিছু বলেননি। বাইবেল থেকে ইরানে হামলার নাম রেখেছে ইসরায়েল। এক সপ্তাহ ধরে চলছে ইরান ইসরায়েল সংঘাত। যুদ্ধের সূত্রপাত 13 জুন ইরানি সময় ভোরে। অবশ্য আগে থেকেই মধ্যপ্রাচ্যে বিরাজ করছিল থমথমে অবস্থা। ইসরায়েল যে হামলা করতে পারে তা আগে থেকে আঁচ করতে পেরেছিল ইরান। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত শুক্রবার ইরানের একাধিক পারমাণবিক কেন্দ্র, সরকারি স্থাপনাসহ শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে বড় ধরনের হামলা চালায় ইসরায়েল। হামলার পরপরই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন ইরানের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ইসরায়েল, যার নাম অপারেশন রাইজিং লায়ন। তিনি বলেন, ইসরায়েলের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি আমরা। কিছুক্ষণ আগে ইসরায়েল ইরানে অপারেশন রাইজিং লায়ন শুরু করেছে। এটি একটি লক্ষ্যভিত্তিক সামরিক অভিযান, যার উদ্দেশ্য ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ ইরানি ঝুঁকিকে প্রতিহত করা। যতদিন না হুমকি পুরোপুরি নির্মূল হবে ততদিন এই অভিযান চলবে। অভিযানের নাম অপারেশন রাইজিং লায়ন কেন? বিশ্লেষকেরা বলছেন, এই নামের রাজনৈতিক ও সামরিক গুরুত্ব তো বটেই, রয়েছে ধর্মীয় গুরুত্ব। অপারেশন রাইজিং লায়নের বাংলা করলে দাঁড়ায় উদীয়মান সিংহ অথবা সিংহের জাগরণ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর তথ্যমতে এই নাম দেওয়া হয়েছে ধর্মীয় গ্রন্থ বাইবেল থেকে। বাইবেলের একটি শ্লোকে ইসরায়েলের বিজয় সংক্রান্ত একটি ভবিষ্যৎবাণীতে বলা হয়, দেখো, এই জাতি এক মহাসিংহের মতো জেগে উঠবে এবং নিজেকে মেলে ধরবে এক যুবক সিংহের মতো। যতক্ষণ না শিকারের রক্ত পান করবে ততক্ষণ সে থামবে না। এই বাক্য এসেছে বাইবেলের নম্বর গ্রন্থের বুক অব নম্বর 23 নম্বর অধ্যায়ের 24 নম্বর আয়াত থেকে। ওই অধ্যায়ে মূলত বালাম বিন বেওর নামের এক জ্যোতিষীর উপাখ্যান বর্ণনা করা হয়েছে। বালাম হিব্রু বাইবেলে বর্ণিত এক রহস্যময় চরিত্র, যিনি পরিচিত একজন ইসরায়েলি ভবিষ্যদ্বক্তা বা জ্যোতিষী হিসেবে। নম্বর গ্রন্থের 22 থেকে 24 অধ্যায়ে তাঁর কাহিনী বিশদভাবে বর্ণিত হয়েছে। তখন মোয়াবের রাজা বালাক শঙ্কিত হয়ে ওঠেন, কারণ ইসরায়েলিরা জনবল ও সামরিক দিক থেকে ছিল খুবই শক্তিশালী এবং মিশর থেকে মোয়াবের দ্বীপে যাওয়ার পথে কয়েকটি শক্তিশালী জাতিকে পরাজিত করে তাদের ভূমি ও সম্পদ দখল করে নিয়েছিলেন তাঁরা। ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের বাড়তি সেনা, মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। মধ্যপ্রাচ্যের অন্তত 19টি স্থানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, যার মধ্যে 8টি স্থায়ী ঘাঁটি হিসেবে বিবেচিত। ইরান ও তার মিত্র গোষ্ঠীর হুমকি মোকাবিলায় এই অঞ্চলে আবারও বাড়ানো হচ্ছে যুক্তরাষ্ট্রের সেনা ও অস্ত্র মোতায়েন। 2023 সালের অক্টোবর থেকে হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হলে গাজা, লেবানন, ইয়েমেন, ইরাক ও সিরিয়া ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার লক্ষ্যবস্তু হয়ে ওঠে মার্কিন বাহিনী। এসব হামলার জবাবে পাল্টা হামলাও চালিয়েছে তারা, যেমন লোহিত সাগর ও এডেন উপসাগরে নিজেদের ও মিত্রদের বাণিজ্যিক জাহাজ রক্ষা করতে প্রায় প্রতিদিনই হুতিদের সঙ্গে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র। যদিও 2025 সালের মে মাসে হুতি ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবে বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য দেশের বাণিজ্যিক জাহাজগুলোর জন্য হুমকি এখনও রয়ে গেছে। এছাড়া 2024 সালের এপ্রিল মাসে ইরান যখন ইসরায়েলের ওপর সরাসরি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তখন সেগুলোর বেশিরভাগই ধ্বংস করে মার্কিন যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান। এরপর অক্টোবর মাসে মধ্যপ্রাচ্যে আরও 4টি এয়ারক্রাফট স্কোয়াড্রন পাঠায় যুক্তরাষ্ট্র। একই সময়ে ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করে এবং ইরান আবারও বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালায়। 2025 সালের মার্চে মার্কিন বিবিয়োগ 2 স্টিলথ বোমার মোতায়েন করা হয় ব্রিটিশ মালিকানাধীন ডিয়েগো গার্সিয়া দ্বীপে, যেখান থেকে ইরান ও হুতি নিয়ন্ত্রিত এলাকা লক্ষ্য করা সম্ভব। গত শুক্রবার থেকে ইসরায়েল ইরানে সরাসরি অভিযান শুরু করলে মার্কিন জাহাজ ও যুদ্ধবিমান ইসরায়েলকে সহযোগিতা করে ইরানের পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে। এর থেকেই বোঝা যায় মধ্যপ্রাচ্যে মার্কিন সেনারা ইসরায়েলকে সহযোগিতা করতে সব সময় প্রস্তুত এবং খুব নিকটেই অবস্থান করছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরান আক্রমণের বিষয়টি এখনও বিবেচনায় রেখেছেন বলে জানিয়েছেন। যদিও তেহরান হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের বিষয়ে আরেক ধাপ এগোলে সম্পূর্ণ যুদ্ধ বেঁধে যেতে পারে। 2025 সালের জুনে যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, ওই সময় মধ্যপ্রাচ্যে প্রায় 40,000 মার্কিন সেনা মোতায়েন ছিল।